পাকিস্তান সীমান্ত অলরেডি একটা যুদ্ধাবস্থা। আমি প্রায় বলবো না, একদম মোটামুটি এটা পরিপূর্ণ একটা যুদ্ধাবস্থা। ইসরায়েল কিন্তু অলরেডি ভারতের সাথে প্রকাশ্যে তার একটা অবস্থান দেখিয়েছেন। তারপর ইরান অলরেডি পাকিস্তানের সাথে তাদের অবস্থান বুঝিয়েছেন। তুরস্ক অলরেডি ভারতের পক্ষে তাদের অবস্থান বুঝিয়েছেন। সো এখানে মূলত ভারতের পক্ষে না, সরি, পাকিস্তানের পক্ষে। ভারত অ্যাকচুয়ালি এখন যে একটা অবস্থায় আছে, ভারতের জন্য এটা আমি মনে করি ভারতের গত ২০ বছর বা তার অধিক সময়ের মধ্যে আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় একটা সংকটময় বা সংকটপূর্ণ একটা অবস্থা ভারত পার করছে। এবং আরো একটা বিষয় হচ্ছে ভারতের বর্তমান সরকার, মোদী সরকার, বিশেষ করে মোদী নেতৃত্বাধীন সরকার, তারা ক্ষমতায় আসার পর থেকে এতটা চ্যালেঞ্জ পূর্বে তারা গত ১০-১২ বছরে ফেস করেননি যেটা এখন করছেন। এখন প্রশ্ন হতে পারে এই দুটো কথার মানে কারণটা কি, পটভূমিটা কি? দ্বিতীয় প্রশ্নের পটভূমিটা হচ্ছে হলো ভারত যে কাশ্মীর সীমান্ত নিয়ে বা এই যে কিছুদিন আগে যে জঙ্গি ঘটনাকে আখ্যা দিয়ে যে ঘটনার কথা বারবার বলা হচ্ছে, এটা ভারতের মধ্যে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা দিয়েছে রাজনৈতিক প্রাঙ্গণে, রাজনৈতিক অঙ্গনে, এবং বিভিন্ন দলগুলো থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে, যে এটা মোদী সরকারের দ্বারা সৃষ্ট একটি ঘটনা। আর তারপরে ভারত এই মোদীর এই যে ষড়যন্ত্র যেটা, এটাকে যেভাবে তারা একটা টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, সেটা সম্পূর্ণরূপে তারা ব্যর্থ হয়েছে। এবং ভারতের জনগণ এই মোদী সরকারকে অলরেডি বাংলাদেশের ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার সাথে তুলনা করার সুযোগ পেয়েছে ঘটনার মাধ্যমে। কারণ এবং আরো একটা বিষয় হচ্ছে যে ভারত কেন এত বেশি সংকটে, সেটা হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে হলো বাংলাদেশে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনা গভর্নমেন্টের যে পতন হলো, এই পতনটা ভারতের জনগণ যারা এই মোদী সরকার দ্বারাও, মোদীও কিন্তু ভারতের জন্য একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এই মোদীর এই বিজেপি, মোদীর নেতৃত্বাধীন বিজেপি, তারাও কিন্তু ভারতের মধ্যে এখন ওই ফ্যাসিস্ট রূপ ধারণ করে বাংলাদেশের আন্দোলনে শেখ হাসিনা পতন যে ঘটনা, এটা কিন্তু ভারতের জনগণের মধ্যে একটা অনুপ্রেরণার বিষয় দাঁড়িয়েছে, যেটা কংগ্রেস তথা অন্যান্য দলগুলো, যে কারণে এখন সাধারণ জনগণ মোটামুটি মোদীর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। যেমন আপনি রিসেন্ট ঘটনা দেখেন যে ভারতের একজন জেনারেল কুমার, মেজর জেনারেল কুমার, সাম কুমার তার পুরো নামটা আমি ভুলে গেছি, তিনি কিন্তু অলরেডি তার মানে প্রতিবাদমূলক কর্মকাণ্ডের কারণে তিনি কিন্তু যে পাকিস্তান আক্রমণ সংক্রান্ত বিষয়ে তার কিছু মতামত দেওয়ার কারণে তাকে কিন্তু অলরেডি স্যাক করা হয়েছে এবং গ্রেপ্তারের কথাও শোনা যাচ্ছে। ঘটনা, এটা কিন্তু চারটিখানি বিষয় না। সাধারণ মানুষ বুঝবে না যে এটা কত বড় একটি ঘটনা ভারতের ইতিহাসে। সেই 1947 বা তারও পূর্বের থেকে যদি ভারতের মিলিটারির আমরা ঘটনাগুলো দেখি, ভারতের কোনো জেনারেল এরকম ঘটনা বিরল। ১, ২ হচ্ছে ভারতের সেনাবাহিনী মধ্যে এই ধরনের ঘটনা আপনি দৃষ্টান্ত খুঁজে একটা পাবেন না। সেখানে এই মোদী সরকারের বিরুদ্ধে কেন ভারতের সেনাবাহিনী এই ভূমিকাটা রাখতে পেরেছে, এটাও একটা কারণ বাংলাদেশ। কারণ বাংলাদেশেও কিন্তু আমাদের সেনাবাহিনী, মোদী যেমন ভারতকে যেভাবে একদম চেপে রেখেছেন একটা অবস্থা, শেখ হাসিনা কিন্তু সেই তার চেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশকে রেখেছিল, যেটা বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নেতৃত্বে আমাদের অন্য সেনা কর্মকর্তা যারা তরুণ যারা আছে, বিশেষ করে তরুণ সেনা কর্মকর্তা, তারা যেভাবে সেনাপ্রধানের কাছে যেভাবে সে আন্দোলনের সময় প্রতিবাদ লিপি পেশ করেছিলেন, তারা যে প্রতিবাদ দেখিয়েছিলেন, এটারও একটা বহিঃপ্রকাশ আমি মনে করি ভারতের উপর প্রভাব বিস্তার করেছে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তান সীমান্তে পাকিস্তান যে ভূমিকাটা পালন করছে এখন এই মুহূর্তে, ভারত বলতে গেলে অনেক বড় একটা বিপাকে। এ কারণে ভারতের সাথে আপনাকে খেয়াল রাখতে হবে ভারতের এখানে কয়টা সীমান্ত, ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত, ভারতের সাথে চায়নার সীমান্ত, ভারতের সাথে মায়ানমারের সীমান্ত, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত। নেপাল, ভুটান আমি ওইটাকে খুব বেশি একটা গুরুত্ব সহকারে আমি দেখব না। তো এখন পাকিস্তান সীমান্ত অলরেডি একটা যুদ্ধাবস্থা। আমি প্রায় বলবো না, একদম মোটামুটি এটা পরিপূর্ণ একটা যুদ্ধাবস্থা। আর চায়না সীমান্ত সবসময় কিন্তু একটা চ্যালেঞ্জিং মুডে আছে ভারত। আর বাংলাদেশের
রিফ্লেকশনটা আপনারা গতকালকের ঘটনায় দেখতে পেয়েছেন যে একটা বিজিবির আমাদের বাংলাদেশে কল্পনা করতে পারেন যে বিজিবির কোনো সদস্য অথবা সাধারণ জনগণ অস্ত্র সাথে থাকা সত্ত্বেও বিএসএফ এর একজন সদস্যকে পাকড়াও করে ফেলা এবং বিএসএফ এর সদস্য সেই বিজিবির সদস্য পা ধরে আপনার ক্ষমা চাওয়া, এটা কিন্তু ছোটখাটো অর্জন না আমাদের জন্য, এটা বিশাল অর্জন। এই অর্জনগুলো কিন্তু আমাদের আবেগের একটা শক্ত রিফ্লেকশন। এই যে আবেগটা একটা বিজিবির সদস্য দেখাতে পারলো, এই আবেগ কি আগের বিজিবি সদস্য ছিল না? আমি বিজিবি সদস্যদের সাথে অনেক কাজ করার সুযোগ হয়েছে, ক্লোজলি মিশেছি, আমি দেখেছি তাদের সেন্টিমেন্ট কি। আগে কেন বিজিবির সদস্যরা ভালো না? এবং গ্রামের এখন মানুষরাও যেভাবে হ্যাঁ, একই মানুষ, একই বিজিবির কর্মকর্তা সদস্য, একই লোকজন, তাহলে এখন কেন? কারণ কি এখন আমাদের পারিপার্শ্বিক অনেক বিষয় চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ এখন আমাদের সরকার প্রধান শেখ হাসিনা না। এই ঘটনা যদি বিজিবি আজকে করত, শেখ হাসিনার সময় করত, বিজিবির ওই সৈনিক জেলে যেত, ওই বিওপি কমান্ডার যে চাকরি হারিয়ে জেলে যেত, ওই কোম্পানি কমান্ডার, ওই ব্যাটালিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, রিজন কমান্ডার, বিজিবি ডিজিও চেঞ্জ হয়ে যেত। কিন্তু বাংলাদেশের মানুষ বিজিবির কাজকে প্রশংসায় ভাসাচ্ছে। তো এই যে রিফ্লেকশনটা আমরা দেখতে পাই, তার মানে বাংলাদেশের বর্ডারেও ভারত কিন্তু অলরেডি একটা হুমকি পেয়ে গিয়েছে, একটা বার্তা চলে গিয়েছে। বাংলাদেশ বর্ডার সে আগের অবস্থায় নেই। তারপরে মায়ানমার সীমান্ত, সেখানে আপনার ত্রিপুরা, মিজোরাম থেকে শুরু করে যে একটা বড় একটা সীমান্ত বিশেষ করে মায়ানমারের সাথে আছে, এটাও ভারতের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ। কারণ মায়ানমার তারা সামরিক জান্তার সরকার একদিকে, আরেকটা হচ্ছে মায়ানমার এটা ভারতের কোনো বিশ্বস্ত বন্ধু না। তাদের সাথে নরমাল বিভিন্ন কমার্শিয়াল, বাণিজ্যিক ট্রেড রিলেশন অনেক কিছু থাকতে পারে, বাট তাদের সাথে তেমন কোনো মিলিটারি এগ্রিমেন্ট নেই যে মায়ানমার তাকে কিছু করবে না। সো সবকিছু মিলিয়ে ভারত এমন একটা অবস্থার মধ্যে আছে যে এটা তার জন্য আমি মনে করি গত ২০, ৩০, ৪০ বছরের সবচেয়ে বড় একটা সংকটময় অবস্থা। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে পারমাণবিক ইস্যুটা। পারমাণবিক ইস্যুটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে এক কথায় বলা যায় যে এটা হচ্ছে এমন একটি অস্ত্র, যেই অস্ত্রটা সবসময় আপনার যখন আপনি মানে চাচ্ছেন যে আপনি কোনো একটি দেশকে কোনো একটা আক্রমণ থেকে বা কোনো একটা কর্মকাণ্ড থেকে কোনো ড্রাস্টিক বড় কোনো কিছু থেকে আপনি দমন করতে, তখনই কিন্তু এই অস্ত্রটা সামনে আনা হয়। মানে এটা হচ্ছে একটা ডেটারেন্স ক্রিয়েট করার জন্য বা একটা ভীতি প্রদর্শনের জন্য। কারণ এটা সবাই জানে এটা কিন্তু সেলফ ডিস্ট্রাকশন হবে, শত্রু ডিস্ট্রাকশন হবে। সবার জন্যই কিন্তু ধ্বংস ডেকে নিয়ে আসবে। মানে ভারত একটা সামরিক ক্ষেপণাস্ত্র বা একটা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা, পাকিস্তান করা মানে মিউচুয়ালি ডিস্ট্রাক্ট হওয়া। আমরা যেটা বলি MAD ম্যাট, হ্যাঁ? মিউচুয়াল আপনার ডিস্ট্রাকশন, এটা হইলে কেউ কখনো বাঁচবে না। আচ্ছা, এখন এই জায়গাটাতে তাহলে পাকিস্তান তার কোন দিকে ধাবিত হবে, ভারত কোন দিকে ধাবিত হতে পারে? পাকিস্তান এখানে লিডিং থাকবে, ভারত এখানে লিডিং থাকবে। পাকিস্তান লিডিং, হ্যাঁ? এবং চায়নার কি ভূমিকা থাকবে তখন? আচ্ছা, চায়নার ভূমিকাটা হচ্ছে, এটা চায়নার জন্য অনেক বড় একটি সুবর্ণ সুযোগ আমি মনে করি। যে এই মুহূর্তে চায়না যাই করুক না কেন, ছোটখাটো যাই করুক, ভারত কিন্তু চায়নার সাথে এখন কিচ্ছু করবে না। ভারত এখন টুটা শব্দ চায়নার সাথে করবে না। কারণ ভারত তার অভ্যন্তরীণ পলিটিক্যাল বিষয়টাকে অলরেডি একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। কংগ্রেস, সাধারণ জনগণ, ভারতের মিডিয়া থেকে শুরু করে আপনি খেয়াল করে দেখবেন, মোদি কিন্তু ইন্টারনালি অনেক চ্যালেঞ্জ ফেস করা শুরু করেছেন অলরেডি। পাকিস্তান এখানে, তারপর অলরেডি পাঞ্জাবের কিন্তু পাঞ্জাব থেকে কিন্তু অলরেডি ভারত অনেক বড় একটা হুমকি দেখেছেন। ভারত একটা জিনিস কি দেখেন, মোদির জন্য সবচেয়ে বড় দুর্বলতা কি? মোদির উচিত ছিল ইন্দিরা গান্ধী থেকে একটা শিক্ষা নেয়া। সেটা কি? এবং শেখ হাসিনার উচিত ছিল ইন্দিরা গান্ধী থেকে শিক্ষা নেয়া। আপনি যদি মনে করেন ইন্দিরা গান্ধী যখন ফার্স্ট টাইম ক্ষমতায় আসে, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পরে কিন্তু সে এক পর্যায়ে খুব অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল। অ্যাগ্রেসিভ হওয়ার পরে ইন্দিরা গান্ধী যখন তার সম্পর্কে যখন একটা নির্বাচনী প্রচারণা এবং তারপরে এয়ার ফোর্সের মানে তার নির্বাচনী প্রচারণা এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এয়ার ফোর্সের সহায়তা নেওয়া, এবং এগুলো বিষয়টা একটা মামলা হয়েছিল অনেকদিন আগের ঘটনা। হয়তো আমি একটু ডিটেলসটা বলতে পারবো না। তো তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার ভিতরে একটা মামলা হয়েছিল এবং সেই মামলার রায়ে তার বিপক্ষে গিয়েছিল। এক পর্যায়ে ইন্দিরা গান্ধীকে ওই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য তাকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়েছিল এবং ওই ঘটনার পরে
অনেক বেশি আপনার মানে কি বলা যায়, ইন্দিরা গান্ধী তখন তার অ্যাডমিনিস্ট্রেশনটা একটা ফ্যাসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন রূপ ধারণ করেছিল। কিন্তু হুম ইন্দিরা গান্ধী কিন্তু একটা পর্যায়ে যে বুঝতে পেরেছিলেন where to stop, আপনাকে কোথায় থামতে হবে, যেটা শেখ হাসিনা মোদি বুঝতেছেন না। ইন্দিরা গান্ধী একটা সার্টেন জায়গায় যেয়ে বুঝতে পেরেছেন যে আমি যেভাবে আগাচ্ছি এটা আমি হয়তো কিছুদিন টিকে থাকতে পারবো, বাট লং টার্ম ইমপ্যাক্ট অনেক জঘন্য হবে। ইতিহাস থেকে আমি হারিয়ে যাব। মানুষ আমাকে ঘৃণা করবে। যে হুম কারণে ইন্দিরা গান্ধী এক পর্যায়ে তিনি সেই জায়গা থেকে সরে আসেন এবং তখন ওই অটল বিহারী বাজপেয়ী ছিল এবং আরো নেতাগুলো আমি নাম ভুলে গেছি। তারা কিন্তু তখন বিজেপি তখন ক্ষমতায় আসে। হুম এরপরে কিন্তু আবার দ্বিতীয়বার ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন এবং ওই সময় তিনি তার পপুলারিটিটাকে এস্টাবলিশ করতে থাকেন এবং ইন্দিরা গান্ধী কিন্তু নিজের যে তার ফার্স্ট টাইম ক্ষমতা থাকা অবস্থায় তার পরিবারের যারা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত ছিল তাদেরকে কিন্তু দ্বিতীয়বারে তিনি সেই সুযোগ দেননি। দ্বিতীয়বারে কিন্তু তিনি অনেকটা রিফরমেশন ইনিশিয়েটিভ গুলো নিয়েছিলেন। যদিও তাও তাকে কিন্তু ফাইনালি তার হত্যার মাধ্যমে বা তার মৃত্যুর মাধ্যমে তাকে কিন্তু সেটার দিতে হয়েছিল, প্রতিদান দিতে হয়েছিল। তা হচ্ছে আপনার যখন পাঞ্জাবিদের সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল সেটার রেশ হিসাবে। তাও কিন্তু তিনি ছাড় পাননি। তো এখানে মোদিকে বুঝতে হবে, মোদি যেদিকে আগাচ্ছে তিনি একটা হিন্দুত্ববাদের থিওরি দিয়ে, মোদি হুম। একটা থিওরি দিয়ে এই ভারতে কিন্তু আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য এটাকেই ব্যবহার করে যাচ্ছেন। ভারতের সে ধর্মান্ধ যারা হিন্দু তারা কিন্তু মনে করছেন মোদি তাদের ধর্মীয় বন্ধু। আসলে তা না। মোদি তার পলিটিক্যাল আ উদ্দেশ্যে পলিটিক্যালি ধর্মীয় বন্ধু বেনিফিট না, পাওয়ার জন্য মোদী কিন্তু ভগবান ব্যবহার করে বানাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, ভগবান বানানো শুরু করছে। বাট এখন কিন্তু ভারতের মানুষ ওরা আস্তে, মোদির আস্তে বাচ্চা। হুম মোদির এই মুখোশটা কিন্তু আস্তে, আস্তে খুলে যাচ্ছে। এটা কিন্তু এখন মানে কিছুদিন আগে যা ছিল এখন তা না। এখন কিন্তু ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতের সাধারণ জনগণ, তারা থিংক ট্যাঙ্ক গুলো, বুদ্ধিজীবীরা, তারপর বিভিন্ন আপনার ঠিক। স্কলাররা, রাজনীতিবিদরা, ছোট, ছোট দলগুলো সবাই কিন্তু এখন বুঝতেছেন এবং ইন্টারন্যাশনাল এই বিষয়টা অলরেডি এক্সপোজার পেয়েছে। সো এসব হুম। কারণে এখন মোদি খারাপ অবস্থায় আছে, বিজেপি খারাপ অবস্থায় আছে এবং বিজেপির তাদের অপকর্ম, অন্যায়, তাদের ফ্যাসিজম ভারতকে আজকে সবচেয়ে বড় সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আর এই মুহূর্তে যদি মোদি গভর্নমেন্টের পতন হয়, ভারত যদি এটা থেকে উত্তরণ পায়, এটা ভারতের জন্য সৌভাগ্য হবে। কারণ এর মাধ্যমে ভারত তাদের প্রকৃত বন্ধুদের খুঁজে পাবে। বাংলাদেশে তখন ভারতের প্রতি পজিটিভ হবে, পাকিস্তান হবে, চায়না হবে। তারা তাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবে। বাট মোদি যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত সম্পর্ক উন্নয়ন তো হবে না, আরো এটা খারাপ হতে থাকবে। আর ধন্যবাদ। এই এই পাকিস্তান আর ভারতের মধ্যেকার যে সম্ভাবনা দেখেন, এটি আসলে চূড়ান্ত পর্যায়ে যাবে না, যুদ্ধ পর্যায়ে যাবে না, আপনি মনে করেন? আপনিও সেটাই মনে করেন? পারমাণবিক অস্ত্র ইউজ করা হবে না এখানে। বাট এটা বিষয় হচ্ছে কি যে আ আ এই প্রক্সি ওয়ার জায়গাটায় পর্যন্ত থাকবে। হুম একটা প্রক্সি ওয়ার হবে। তবে এখানে আপনার প্রক্সি ওয়ারটা একটু বিগ স্কেলে যেতে পারে। যেমন ধরেন ইসরায়েল কিন্তু অলরেডি ভারতের সাথে প্রকাশ্যে তার একটা অবস্থান আ আ দেখিয়েছেন। তারপর ইরান অলরেডি পাকিস্তানের সাথে তাদের অবস্থান বুঝিয়েছেন। তুরস্ক অলরেডি ভারতের পক্ষে তাদের অবস্থান বুঝিয়েছেন। সো এখানে মূলত তুরস্ক আপনার ভারতের পক্ষে? না, না সরি পাকিস্তানের পক্ষে। পাকিস্তান? তুরস্ক হ্যাঁ। অলরেডি পাকিস্তানের পক্ষে তারা অবস্থান বুঝিয়েছেন। হুম। তারপরে বাট এখানে আ মূলত রাশিয়া এবং আমেরিকা তাদের অবস্থানটা স্পষ্ট হবে বলে এটা বলা যাচ্ছে না। কারণ তারা আসলে কোন দিকে থাকে এটা এখন অনেক কিছু তারা বলা যাবে না। স্পষ্ট, কারণ এখানে অনেক কারণ বড় কারণ ট্রাম্প ইতিমধ্যে বলেই দিয়েছে যে পাকিস্তানও আমার কাছের বন্ধু, ভারতও আমার কাছের বন্ধু। রাইট, রাইট। কারণ পাকিস্তানের বর্তমান সরকার আপনাকে খেয়াল রাখতে হবে। পাকিস্তানের বর্তমান সরকার কিন্তু এই আমেরিকার আ আ সহায়তায় কিন্তু ক্ষমতায় এসেছে। সো হ্যাঁ, আমেরিকা এই সরকার, জি। জায়গাটায় আমি মনে করি যে আমেরিকা ডাইরেক্টলি পাকিস্তানের বিরুদ্ধে যাবে না। আবার একই সাথে রাশিয়ার বিষয়টা চিন্তা করতে হবে। রাশিয়াও পাকিস্তানের বিরুদ্ধে যেতে পারবে না কি জন্য? কারণ রাশিয়ার অনেকগুলো ক্লোজ অ্যালাই আছে, ঘনিষ্ঠ মিত্র দেশ আছে যারা পাকিস্তানের ক্লোজ অ্যালাই। যেমন ধরেন রাশিয়ার সাথে ইরানের সম্পর্কটা অত্যন্ত গভীর এবং নির্ভরশীল, পরনির্ভরশীলতা। মানে ইরান কিছু জায়গায় রাশিয়ার উপর নির্ভরশীল, রাশিয়াও হুম। ইরানের উপর অনেকগুলো জায়গায় নির্ভরশীল। সো এই জায়গাটাতে আপনাকে এই বিশেষ করে ডিনামিক্সটা আমেরিকার বুঝতে হবে। প্রশ্নে। হুম। হ্যাঁ, এই কারণে ইরানের বিরুদ্ধে রাশিয়া যেতে চাইবে না। একই সাথে আপনার তুরস্কের বিরুদ্ধে রাশিয়া যেতে চাইবে না। সো রাশিয়া ভারতকে ধরতে যেয়ে তার ভারতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ মিত্রদেরকে হারাতে চাইবে না। আবার আরেকটা কথা মনে রাখতে হবে। রাশিয়া চায়নার দ্বারা অনেক বেশি প্রভাবিত।
সো ভারত কিন্তু রাশিয়ার ঘনিষ্ঠজন ঠিক আছে, কিন্তু সেটা একটা সীমা আছে। আপনার ঐরকম না যে যেমন আমেরিকা ইসরায়েলের সাথে যে সম্পর্ক, রাশিয়া চায়নার আর ভারতের সম্পর্ক কিন্তু সেই পর্যায়ে নেই। সো এটা এখানে ভারত বলতে গেলে এখন অনেকটা কোণঠাসা অবস্থায় আছে।